আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ফিচার যেটা হচ্ছে পিভট টেবিল এটা নিয়ে কথা বলবো। তো পিভট টেবিল নিয়ে কথা শুরু করার আগে চলুন আগে আমাদের যে ডাটা আছে সেটাকে একটু বুঝে নেই। প্রথম দিকে এটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে কলমটা আছে এটা হচ্ছে ডেট, অর্থাৎ কোন ডেটে কত পিস প্রোডাকশন হয়েছে, কোন স্টাইলের বা কোন বাইরের কত পিস প্রোডাকশন হয়েছে সেটা আমি এখানে মেনশন করার চেষ্টা করেছি। বা অ্যাকচুয়ালি এখানে শিপমেন্টের এফওবি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাকা। সরি, টোটাল টাকা। দেখেন এখানে আমরা টোটাল জুলাই মাসের 7 থেকে 31 তারিখ পর্যন্ত যে শিপমেন্ট গুলো হয়েছে সেটার ব্র্যান্ড ওয়াইজ, অর্থাৎ ব্র্যান্ড বা বায়ার যেটাই বলি আমরা, সেটা ওয়াইজ কত পিস শিপমেন্ট হয়েছে, সেটার টাকাতে ভ্যালু কত ছিল এবং টোটাল টাকা কত আসে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করার চেষ্টা করেছি। জাস্ট শিপমেন্ট কোয়ান্টিটিকে টাকা পার পিসের টাকা দ্বারা, টাকা পার পিস যদি আমরা লিখি তাহলে জিনিসটা আরো বেশি আন্ডারস্ট্যান্ডেবল হবে। তো এরা হচ্ছে টোটাল টাকা, যেটা হচ্ছে এই দুইটার গুণফল, 404 ইন্টু 2.217, এটার গুণফল। আচ্ছা, এবার এই ডাটা সেটের উপর আমরা পিভট টেবিল ক্রিয়েট করব। আমি যদি এটা ডাটা দিই, আমি শিটের নামটা চেঞ্জ করে ডাটা দিয়ে দিলাম। এবার দেখেন আমি পিভট টেবিল ইনসার্ট করার জন্য শুরুতে একটা ভুল মেথড অ্যাপ্লাই করব, এবং ভুল মেথড অ্যাপ্লাই করার ফলে এক্সেল আমাদেরকে কি ধরনের ওয়ার্নিং দেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি ভুলভাবে সিলেক্ট করতেছি। দেখেন আমি টোটাল এ কলাম থেকে শুরু করে ই কলাম পর্যন্ত টোটাল ডাটাটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার যদি আমি ইনসার্ট ট্যাবের আওতায় থাকা এই টেবিলস কমান্ড গ্রুপের পিভট টেবিল যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি, দেখেন এক্সেল কিন্তু অটো আমার A2 থেকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে নিয়েছে। সেটা হচ্ছে 10,48,576, অর্থাৎ 10,48,576। এটা হচ্ছে এক্সেলের রো নাম্বারের সর্বোচ্চ রো, অর্থাৎ এরপরে আর র ক্রিয়েট হয় না। তো এক্সেল যেহেতু অটো আমাদের এই রেঞ্জটা অ্যাডজাস্ট করে নিয়েছে, আমি যদি ইচ্ছাকৃতভাবে ভুল ডাটা এন্ট্রি করি, অর্থাৎ ভুল রেঞ্জ এন্ট্রি করি এখানে, আমি এবার এখান থেকে A2 এর পরিবর্তে A1 থেকে দিচ্ছি, A1 থেকে রেঞ্জটা দিয়ে দিচ্ছি। আবারও বলতেছি এটা কিন্তু ভুল। কি কারণে ভুল সেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আচ্ছা, এবার দেখেন আমি যেহেতু ভুল ভাবে ডাটা এন্ট্রি করতেছি, অর্থাৎ ভুলভাবে পিভট টেবিলের রেঞ্জটা, ডাটা রেঞ্জটা সিলেক্ট করেছি। এবার যদি আমি ওকে ক্লিক করি তাহলে এক্সেল আমাকে একটা ওয়ার্নিং দেখাবে। দেখেন, পিভট টেবিল ফিল্ড নেম ইজ নট ভ্যালিড। এর মানে হচ্ছে পিভট টেবিলের যে আমি যে রেঞ্জটা সিলেক্ট করব, সেই রেঞ্জের প্রথম যে রোটা আছে সেই রোটা অবশ্যই কোনো মিনিংফুল হেডিং হতে হবে। যেমন ধরেন আমি কিন্তু এখানে যদি একটু জুম করে দেখাই আপনাদের, এখানে কিন্তু আমি A1 থেকে শুরু করে একদম লাস্ট যে রোটা আছে, অর্থাৎ ই কলামের লাস্ট রো পর্যন্ত আমি সিলেক্ট করেছি। কিন্তু একটু লক্ষ্য করেন, A1 অর্থাৎ 1 নাম্বার রোটা কিন্তু আমরা এই ডাটা রেঞ্জের ভিতর সিলেক্ট করেছি। কিন্তু যদি এখানে লক্ষ্য করেন, ডাটার দিকে যদি লক্ষ্য করেন, তাহলে A1 যে রোটা আছে, অর্থাৎ 1 নাম্বার যে রোটা আছে, এখানে কিন্তু কোনো ডাটা নাই। তাই এক্সেল আমাদেরকে এই ওয়ার্নিংটা দেখাচ্ছে, পিভট টেবিল ফিল্ড নেম ইজ নট ভ্যালিড। অর্থাৎ পিভট টেবিলে যে ফিল্ড গুলো আছে, ডাটা ফিল্ড গুলো আছে, এই ফিল্ডের হেডিং গুলো যেহেতু এখানে ব্ল্যাঙ্ক, অর্থাৎ পিভট টেবিলের আমরা যে রেঞ্জটা সিলেক্ট করব সেই রেঞ্জের প্রথম যে রোটা আছে সেই রোতে ডাটার হেডিং থাকতে হবে। যেহেতু এখানে এক্সেল কোনো হেডিং খুঁজে পাচ্ছে না, তার জন্য আমাদেরকে এই ওয়ার্নিংটা দেখাচ্ছে। তো আমি যদি এবার ওকে ক্লিক করি, এবার এখান থেকে যদি আমি A1 এর পরিবর্তে A2 লিখে দেই, দেখেন A2 তে কিন্তু আমাদের হেডিংটা আছে। তাই এক্সেল আমাদেরকে কিন্তু কোনো ধরনের ওয়ার্নিং দেখাবে না এবার। আর সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি আমার পিভট টেবিলটা নতুন একটা শিটে চাই কিনা সেটা আমাকে এক্সেল সিলেক্ট করতে বলছে।
আমি যদি এখন এখানে নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে যদি ওকে ক্লিক করি, তাহলে এখানে ডাটার পাশে নতুন একটা শীট তৈরি হবে। সেই শীটের উপর এক্সেল পিভট টেবিলটা প্লেস করবে। তো এটা সচরাচর আমরা করে থাকি। আজ আমরা দেখবো হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট, অর্থাৎ যদি কোনো শীট অলরেডি এক্সিস্টেড থাকে সেটার উপর আমরা এক্সেল এর পিভট টেবিলটা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা এখানে ক্লিক করার মাধ্যমে জাস্ট এই যে লোকেশনটা আছে এখানে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে হবে। দেখেন, এবার যদি আমি ওকে ক্লিক করি তাহলে এই শীটের ভেতর H1 সেলটাতে একটা পিভট টেবিল তৈরি হয়ে যাবে। তো আমি নতুন একটা শীটে এক্সেল পিভট টেবিলটা তৈরি করতে চাচ্ছি, যার জন্য নিউ ওয়ার্কশিট এটা সিলেক্ট করলাম। এবার আমি জাস্ট ওকে ক্লিক করব। দেখেন, নতুন একটা শীট ক্রিয়েট হয়েছে, যেটার নাম হচ্ছে শীট 2। আচ্ছা, আপনাদের এখানে এই পিভট টেবিল ফিল্ড লিস্ট, এটার নাম হচ্ছে ফিল্ড লিস্ট। এটা কিভাবে বুঝলাম আমি এটার নাম ফিল্ড লিস্ট? দেখেন, যেহেতু আমি পিভট টেবিলের ভেতর সিলেক্ট করে রেখেছি, তাই আমাদেরকে এখানে এক্সেল দুইটা কন্ট্রাকচুয়াল ট্যাব দেখাচ্ছে, অর্থাৎ কনটেক্সট এর উপর বেস করে এই ট্যাবগুলো আসে। আমি যদি এই পিভট টেবিলটার বাইরে যদি যে কোনো একটা সেল সিলেক্ট করি, দেখেন এই দুইটা চলে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই দুইটা ট্যাব কিন্তু চলে আসছে। তার কারণ হচ্ছে আমি পিভট টেবিলের ভেতর আমার মাউস পয়েন্টারটা রেখেছি। আমি যদি পিভট টেবিলের বাইরে ক্লিক করি তাহলে দেখেন ওই দুইটা ট্যাব চলে গেছে। আমি যদি আবারও পিভট টেবিলের ভেতরে ক্লিক করি তাহলে ওই দুইটা ট্যাব চলে আসবে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা হচ্ছে পিভট টেবিল ফিল্ড লিস্ট। এটা আমি কিভাবে বুঝলাম, চলেন দেখি। দেখেন, আমি যেহেতু পিভট টেবিলের উপর যে কোনো একটা সেলে ক্লিক করে রেখেছি, তাই আমাকে এই দুইটা ট্যাব দেখাচ্ছে। আমি যদি পিভট টেবিল অ্যানালাইজ এই ট্যাবটাতে যাই, দেখেন এখানে ফিল্ড লিস্ট নামে একটা অপশন সিলেক্ট করা আছে, যার জন্য আমি এটা দেখতে পাচ্ছি। আমি যদি এই অপশনটা উঠিয়ে দিই, দেখেন এটা চার সাইডে কিন্তু বর্ডার দেখাচ্ছে। দেখেন, এটা চার সাইডে কিন্তু বর্ডার দেখাচ্ছে, অর্থাৎ এই তিনটা যে অপশন আছে এই তিনটা অপশনই কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, অর্থাৎ অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, এটার নাম হচ্ছে ফিল্ড লিস্ট। এই যেটা আমি ড্র্যাগ করতেছি, এটা নরমালি আপনাদের এক্সেলের ভিতর এভাবে থাকবে, অর্থাৎ একদম ডান দিকে থাকবে। এটাকে আপনারা দেখেন, এই যে আমি যখন মাউসটা পাসওয়ার্ডের উপর দিকে নিয়ে যাচ্ছি, তখন এটা ফোর হেডেড অ্যারোতে রূপান্তরিত হয়। এবার যদি আমি এটা লেফট ক্লিক লেফট বাটনে মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন এটা চলে আসবে। আচ্ছা, এটার নাম ফিল্ড লিস্ট। যে আমি এটা কিভাবে বুঝতে পারলাম, দেখেন এটা কিন্তু এখন ভিজিবল আছে। আমি যদি এই ফিল্ড লিস্ট এই অপশনটা যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু চলে গেছে। আর এটাও কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন, এগুলো কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু বাম দিকের যে এই ফিল্ড লিস্ট অপশনটা, এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তার কারণ হচ্ছে এটা চারদিকে যে বর্ডারটা ছিল, এগুলোর মতো বর্ডার ছিল, এখন কিন্তু সেই বর্ডারটা আর দেখাচ্ছে না, অর্থাৎ এটা ডিসেবল অবস্থায় আছে। তাই আমরা ওই ফিল্ড লিস্ট অপশনটা দেখতে পাচ্ছি না। এবার যদি আমি আবারও এখানে ক্লিক করি, তাহলে ওই ফিল্ড লিস্ট অপশনটা চলে আসবে। আচ্ছা, এটা এই জায়গা থেকে ডান সাইড থেকে এটা সরিয়ে আনার একটা সুবিধা আছে। সেটা হচ্ছে দেখেন, আমি যদি এটাকে এখানে রাখি তাহলে এটা আমি জুম করে বড় করতে পারবো না, কিন্তু এটাকে যদি আমি ড্র্যাগ করে এর পজিশন থেকে সরিয়ে আনি, তাহলে আমি এটাকে ইচ্ছা করলে আমার প্রয়োজন অনুযায়ী বড় করে নিতে পারবো। দেখেন, আমি এটা বড় করে নিলাম, কত স্পেস হয়েছে এখন। এখন আমার কাজ করতে সুবিধা হবে। তো আমি এখানে কাজ শুরু করার আগে ডাটাটা আরেকবার দেখি, চলেন। এখানে কি কি আছে? আছে হচ্ছে ডেট, তারপর হচ্ছে ব্র্যান্ডের নাম, তারপর হচ্ছে শিপমেন্ট কোয়ান্টিটি, আর তারপর হচ্ছে টাকা পার পিস, আর হচ্ছে টোটাল টাকা, অর্থাৎ টোটাল টাকাটা হচ্ছে জাস্ট পিস এবং পার পিসে টাকা পার পিসের এই দুইটার গুণফল। তো আমি যেভাবে আমার পিভট টেবিলটা সাজাতে চাই সেটা আমাকে আগে থেকেই পরিকল্পনা করে নিতে হবে, বা আমি কিভাবে চাই সেটার উপর ভিত্তি করে আমাদেরকে এই টোটাল চারটা ফিল্ডে আমাদের এই ফিল্ড গুলোকে টেনে ছাড়তে হবে। যেমন ধরেন, আমি যদি এই বায়ারটাকে টেনে যদি রস এ ছেড়ে দেই, তাহলে দেখবেন আমার এখানে টোটাল তিনটা বায়ার বা তিনটা ব্র্যান্ডের নাম আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
ব্ল্যাঙ্কটা এসেছে তার কারণ আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। যেহেতু আমার এই ডাটার মধ্যে টোটাল এই ৩টা ব্র্যান্ড বা বায়ারের নাম আছে, তাই এখানে টোটাল ৩টা নাম দেখাচ্ছে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি যদি আবারও একটু এই ডাটা শিটে যাই, এখানে খেয়াল করেন শিপমেন্ট কোয়ান্টিটি এবং টোটাল টাকা, এই ২টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এগুলো আমরা যোগ করতে চাই। যোগ বা এভারেজ কিংবা কাউন্ট এগুলো করতে চাই। তো এগুলো করার জন্য আমাদেরকে ভ্যালুস যে ফিল্ডটা আছে, অর্থাৎ কোনো কিছু যদি আমরা যোগ, এভারেজ কিংবা অন্য কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন যদি কোনো ডাটার উপরে করতে চাই, তাহলে সেগুলোকে আমাদেরকে এই ভ্যালুস যে ফিল্ড আছে এই ফিল্ডের ভিতর রাখতে হবে। তো আমি শিপমেন্ট কোয়ান্টিটি এটাকে যদি ভ্যালুস ফিল্ডে রেখে দেই, দেখেন সাম অফ টোটাল শিপ, অর্থাৎ এটা এক্সেল অটো সাম করে নিয়েছে। এটাকে আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। দেখেন ভ্যালু ফিল্ড ফিল্ড সেটিংস, এখান থেকে আমরা এই অপারেশন গুলো সিলেক্ট করতে পারি। এখানে আমরা কাস্টম নেম, এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি। আমাদের এক্সেল শিখে যাবে। সরি, কেউ কি কিছু বলতেছিলেন? আমি আর কি জানতে পারছি, আমার এই মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। আচ্ছা, দেখেন আমি কিন্তু এই সাম অফ এই পোর্শনটুকু কেটে দিয়েছি এবং জাস্ট শুধু শিপমেন্ট কোয়ান্টিটি রেখেছি। এটা যদি আমি দেই, এক্সেল কিন্তু এটা নিবে না। তার কারণ হচ্ছে আমরা যে ডাটা সোর্সটা সিলেক্ট করেছিলাম সেই সোর্সের ভিতর এই সেম নামটাই আছে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এক্সেল অলরেডি সোর্স নেম শিপ কোয়ান্টিটি, অর্থাৎ ২টা নেম সেম হতে পারবে না। এখানে অবশ্যই আমাদেরকে কিছু না কিছু ভেরিয়েশন আনতে হবে। তো এটা ভেরিয়েশন আনার জন্য আমরা খুব ইজি একটা মেথড ইউজ করতে পারি। সেটা হচ্ছে এই শিপ কোয়ান্টিটির পেছনে আমরা জাস্ট একটা স্পেস দিতে পারি কিংবা শুরুতে একটা স্পেস দিতে পারি, যেটার ফলে আমাদের ভিজুয়ালি কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এক্সেল আমাদের এই মডিফিকেশনটা অ্যাকসেপ্ট করে নেবে। এটা গেল হচ্ছে আমাদের এই ফিল্ড নেমের ইস্যু। তারপর হচ্ছে আমরা সামারাইজ ভ্যালু ফিল্ড বাই, এটা হচ্ছে আমরা কিভাবে সামারাইজ করতে পারবো সেটা। এখানে দেখেন আমাদের কি কি অপশন আছে, একটা হচ্ছে সাম, তারপর হচ্ছে কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, প্রোডাক্ট। এই অপশনগুলো দ্বারা কাউন্ট নাম্বারস, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভার ভ্যাব, আর কি কি অপশন আছে এগুলো আমরা নর্মালি এগুলো দিয়ে কাজ করি না। আমাদের সবচেয়ে বেশি কাজে আসে সেটা হচ্ছে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, এগুলোই। আর প্রোডাক্টটা যদিও তেমন কোনো কাজে আসে না, এটা হচ্ছে প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তো গুণফল যদিও কোনো মিনিংফুল ওয়ে না প্রোডাক্ট একটা ডাটাকে প্রেজেন্ট করার জন্য। প্রয়োজন ক্ষেত্রে প্রয়োজন বেসিসে আপনারা সেটা ইউজ করতে পারেন। তো যেহেতু আমি এটা চেঞ্জ করেছিলাম, দেখেন এটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সাম করতে যাচ্ছি, অর্থাৎ শিপমেন্ট কোয়ান্টিটি কত শিপমেন্ট গিয়েছে সেটা আমরা সাম করতে যাচ্ছি। তাই এটাকে আমরা জাস্ট ডিলিট প্রেস করলাম এবং পেছনে একটা স্পেস দিয়ে নিলাম, যেহেতু এক্সেল ২টা সেম হতে পারবে না। এক্সেলে ২টা ডাটা কখনো সেম হতে পারবে না, অর্থাৎ হেডিং ২টা কখনো সেম হতে পারবে না। ডিফারেন্সিয়েট করার জন্য আমরা জাস্ট পেছনে একটা স্পেস দিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, আন্ডারস্কোর কিংবা কমা বা ডট যে কোনো কিছু দিতে পারেন। জাস্ট ২টা যেন সেম না হয়, তাহলেই হবে। তো এবার যদি আমি ওকে ক্লিক করি, দেখেন এখানে এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার এটা গেল হচ্ছে শিপমেন্ট কোয়ান্টিটি। এবার আমরা যদি টোটাল টাকাটা চাই, তাহলে আমরা জাস্ট এই টোটাল টাকাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই হবে। দেখেন আবার আগের মতোই চলে আসছে সাম অফ টোটাল টাকা। এটাকে যদি আমরা কিছুক্ষণ আগে আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখেছি। এবার আমরা সরাসরি এই ওয়ার্কশিট অর্থাৎ এক্সেল শিট থেকে কিভাবে চেঞ্জ করা লাগে সেটা দেখবো। এটা জাস্ট সিলেক্ট করার মাধ্যমে আমি যদি এই ফর্মুলা বারে থেকে এটা ডিলিট করে দিই, অথবা সরাসরি আমরা F2 প্রেস করার মাধ্যমে এই সেলের ভেতর থেকেও এটা এডিট করতে পারি। এখানে জাস্ট ডিলিট প্রেস করলাম। এটাতে আমি পেছনে দিয়েছিলাম স্পেস, এটাতে আমি সামনে দিচ্ছি স্পেস, একই কথা। অর্থাৎ ডাটার হেডিং এবং পিভট টেবিলের হেডিং যেন সিমিলার না হয়, এটাই জাস্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি ডেসিমেল প্লেস গুলো কমিয়ে দিলাম। আমি যদি এখানে নাম্বার ফরম্যাটিংটা একটু ঠিক করে নিই,
এতটুকু পোর্শন তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার জানি এতটুকু। এখনো পর্যন্ত যতটুকু কথা হয়েছে এতটুকু তো ক্লিয়ার সবাই, মানে সবাই মোটামুটি ক্লিয়ার, জানি, তাই তো? ক্লিয়ার, ক্লিয়ার। জি আচ্ছা, স্যার জানি। ফিল্টারের যে পোর্শনটা আছে এই পোর্শনটার কাজ জানেন সবাই? হ্যাঁ, আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখেন, জি স্যার জানি। এখানে কিন্তু আমাদের ডেট যে অপশনটা আছে, আমাদের টোটাল 5টা ডাটা ক্যাটাগরি ছিল। 5টা ডাটা ক্যাটাগরির মধ্যে একটা ডাটা ক্যাটাগরি ছিল হচ্ছে ডেট। অর্থাৎ ডেট ওয়াইজ কোন ডেটে কত শিপমেন্ট গিয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখেন, আমি জাস্ট ডেটটাকে ড্র্যাগ করার মাধ্যমে ফিল্টার্স যে অপশনটা ছিল এখানে ছেড়ে দিয়েছি। এবার দেখেন উপর দিকে একটা ডেটের অপশন চলে আসছে, এখানে অল দেখাচ্ছে। এটা কিন্তু আমি ইচ্ছা করলে ফিল্টার করতে পারবো, যেভাবে আমরা ঠিক একই যেভাবে আমরা জাস্ট এখান থেকে ডেট ফিল্টার করতে পারি। দেখেন, এখন শুধুমাত্র 7 তারিখে যে শিপমেন্ট গুলো হয়েছে সেগুলোর ডাটা দেখাচ্ছে আমাদেরকে এক্সেল। আমি যদি ক্লিয়ার ফিল্টার দেই এবং শীট 2 তে চলে আসি, ঠিক একইভাবে আমরা এখানে ডেট ফিল্টার করতে পারবো। দেখেন, এখানে কিন্তু একটা অপশন আছে সিলেক্ট মাল্টিপল আইটেমস। এখানে আমরা জাস্ট শুধুমাত্র একটা সিলেক্ট করতে পারবো, কিংবা কমান্ড চেপে ধরার মাধ্যমে আমরা, সরি, এখানে অ্যাকচুয়ালি কমান্ড চেপে ধরলে হবে না, এখানে এটা সিলেক্ট করতে হবে। তারপর দেখেন এখানে টিক চিহ্ন দেওয়ার অপশন আসবে, অল ক্লিক করলে ওকে। এবার যদি আমি ওকে ক্লিক করি, যেটা আমাদের আগের অবস্থায় ছিল, ওকে ক্লিক করে দিলাম, দেখেন সবগুলোই দেখাচ্ছে। এবার আমি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো স্পেসিফিক ডেট সিলেক্ট করতে পারবো। দেখেন, এটা হচ্ছে, সরি, যেহেতু এটা এক্সেল পিভট টেবিল তাই এখানে ডেটের ফরম্যাটটা এরকমই থাকে নর্মালি। এটা হচ্ছে জুলাই মাসের 8 তারিখ এবং জুলাই মাসের 10 তারিখ। এবার যদি আমি ওকে ক্লিক করি, তাহলে শুধুমাত্র 8 এবং 10 তারিখে যে শিপমেন্টটা গেছে সেটার সামারি আমাদেরকে এখানে এক্সেল দেখাবে। আমি এখানে সিলেক্ট করেছি হচ্ছে জুলাই মাসের 8 এবং 10, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি ডাটাতে যাই, আমি সিলেক্ট করেছি হচ্ছে 8 এবং 10। দেখেন, আমি যদি শিপ কোয়ান্টিটিকে যদি আমি ধরি, দেখেন 7,730 পিস, 7,730 পিস, এবং টোটাল টাকা কোয়ান্টিটি হচ্ছে 18,367। দেখেন, আমি যদি এই কলামটা অর্থাৎ টোটাল টাকা যে কলামটাতে আছে সেটা যদি সিলেক্ট করি, আমি 18,367। বুঝতে পেরেছেন মাল্টিপল আইটেম সিলেক্ট করার সুবিধাটা কি? হ্যাঁ, হ্যাঁ, আমরা চাইলে একাধিক ডেটের ডাটা এখানে একসাথে দেখতে পারবো। এটা যদি আবার উঠিয়ে দিই, তাহলে যে কোনো একটা ডেটের ডাটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে দেখতে পারবো। আমি অল দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন, খেয়াল করেন, পিভট টেবিলের সুবিধা হচ্ছে আমি ডাটাটাকে যেভাবে ইচ্ছা সেভাবে সাজাতে পারবো। এখন দেখেন, এই ফিল্টার পোর্শনে ছিল কি ডেট। এই ডেটটাকে যদি আমি এখন জাস্ট ড্র্যাগ করে এই বায়ারের উপরে ছেড়ে দিই, খেয়াল করেন কি হয়েছে। আমার পিভট টেবিলের টোটাল যে লেআউটটা ছিল, অর্থাৎ যে অ্যারেঞ্জমেন্টটা ছিল, সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়েছে। সবাই কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন, আমরা যে সচরাচর যে টেবিল, এক্সেল টেবিল দেখে অভ্যস্ত, সেটা এবার কিন্তু ডাটাটা সেরকম আসে নাই। আচ্ছা, এই ফিল্ড লিস্টটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, এত বড় আমাদের দরকার হচ্ছে না। এবার দেখেন, যেহেতু আমি পিভট টেবিলের যে কোনো একটা সেল সিলেক্ট করে রেখেছি, তাই আমাদেরকে এক্সেল আমার এখানে এই দুইটা কন্টেক্সচুয়াল ট্যাব দেখাচ্ছে। আমি পিভট টেবিল অ্যানালাইজে যাচ্ছি। এবার দেখেন, এই বাটন যে অপশনটা আছে, বাটনস, খেয়াল করেন এখানে প্লাস মাইনাস দেখাচ্ছে না, মাইনাস। দেখেন, এটাতে কিন্তু আমি অ্যাকচুয়ালি কলাপস করতে পারবো ক্লিক করার মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই বাটনগুলো যদি আমি না চাই, তাহলে এই দেখেন, এই ডান দিকের যে এই মাঝখানে যে অপশনটা আছে বাটনস, এই বাটনসটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এগুলো চলে গেছে। আচ্ছা, আবার যদি আমি বাটনগুলো ফিরিয়ে আনতে চাই, জাস্ট এখানে ক্লিক করলে আবার এটা চলে আসবে। এটা গেল একটা ইস্যু। আর আমরা যদি এটা কি এই, সরি,
এটা জানি কেমনে নিয়ে আসলেন? ওই যে ওখানে উপরে চলে আসবে পিভট করার সময়? হ্যাঁ, এটা এই ২ টা ট্যাব দেখার জন্য অবশ্যই আপনাকে পিভট টেবিলের যেকোনো একটা সেল সিলেক্ট করে রাখতে হবে। যদি আমি পিভট টেবিলের বাইরের যেকোনো একটা সেল সিলেক্ট করি তাহলে দেখেন ওই ২ টা চলে গেছে। আবার পিভট টেবিলের ভেতর যেকোনো একটা সেল সিলেক্ট করলাম, যেকোনো একটা সেল সিলেক্ট করলে হবে। এখন এটাতে যদি আমি আবার ক্লিক করি, বাটনস গুলোতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই বাটন গুলো চলে আসবে। দেখা যায়? হ্যাঁ, দেখেন জুম করে দেখাচ্ছি। এই যে এটাতে আমি ক্লিক করার মাধ্যমে এটা কলাপস করতে পারবো। দেখেন ৭, ৭ অর্থাৎ জুলাইয়ের ৭ এবং জুলাইয়ের ৮ তারিখের মাঝখানে কিন্তু ডাটা আছে। আমি যদি প্লাসে ক্লিক করি দেখেন এই যে ক্যাটসাই চলে আসবে। ক্যাটসাই ৪৫,০০০ শিপমেন্ট হয়েছে। আর আবার এটাতে ক্লিক করলে আবার হাইড হয়ে যাবে। আবার ক্লিক করলে এটা ভিজিবল হয়ে যাবে। তো এই বাটনগুলো যদি আমি না চাই সেক্ষেত্রে আমাকে জাস্ট এই বাটনে এই অপশনটা ডিসেবল করে দিতে হবে। আবার ক্লিক করলে এটা আবার এনেবল হয়ে যাবে। আবার এই বাটনগুলো চলে আসবে। তো আমরা যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে পিভট টেবিলের লেআউট যেটা আছে দেখেন এখানে ডেটের পরে দেখাচ্ছে হচ্ছে ব্র্যান্ডের নাম, ব্র্যান্ড বা বায়ারের নাম দেখাচ্ছে। তো এটা যদি আমরা পাশাপাশি দেখতে চাই দেখেন এটা কিন্তু একটা কলামের ভেতরে আছে। ডেট এবং ব্র্যান্ডের নাম এটা কিন্তু একটা কলামের ভেতরে আছে। এটা চাইলে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা কলামে রাখতে পারি। সেটা হচ্ছে টেবুলার ফর্ম অর্থাৎ টেবিলের মতো। ডেট থাকবে, তারপর হচ্ছে বায়ার, তারপর হচ্ছে শিপ কোয়ান্টিটি, তারপর হচ্ছে টোটাল শিপ টাকা। আমরা যদি এই ডাটা অর্থাৎ অরিজিনাল ডাটা সোর্সের মতো আমাদের পিভট টেবিলের আউটপুটটা চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে আহ এই পিভট টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইনে ক্লিক করতে হবে। ডিজাইনে ক্লিক করার পর দেখেন রিপোর্ট লেআউট নামে একটা অপশন পাবেন। লেআউট কমান্ড গ্রুপের ভেতরে দুইটা পোর্শন আছে। লেআউট কমান্ড গ্রুপের ভেতরে কয়টা পোর্শন আছে? দুইটা পোর্শন। বাম দিকে সবচেয়ে বাম দিকের যে পোর্শনটা আছে এটা হচ্ছে সাব টোটালস, তারপর এটা হচ্ছে গ্র্যান্ড টোটালস, তারপর ডান দিকের যে পিভট টেবিল লেআউট কমান্ড গ্রুপের ডান দিকের যে পোর্শনটা আছে এই পোর্শনের দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে রিপোর্ট লেআউট, আমাদের এখন দরকার হচ্ছে এই অপশনটা। এটাতে ক্লিক করার মাধ্যমে আমরা যদি এই শো টেবুলার ফর্ম খেয়াল করেন আমি কিন্তু এখনো অ্যাপ্লাই করি নাই। ডেট এবং ব্র্যান্ডের নাম এই দুইটা একই কলামের ভেতর দেখাচ্ছে। এটাকে যদি আমি জাস্ট শো ইন টেবুলার ফর্ম এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন পাশাপাশি চলে আসছে না এখন? কিছুক্ষণ আগে কিন্তু ডেট এবং বায়ার এই দুইটা একই কলামের ভিতর ছিল। এবার জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে দুইটা আলাদা আলাদা কলামে চলে গেছে। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কম্পিউটার সামনে থাকলে ভালো হতো। আচ্ছা আমি কি আবারও দেখাবো? একবার দেখান তবে কাজ কন্ট্রোল করতে তো জেড প্রেস করার মাধ্যমে আমি আবারও পূর্বে অবস্থায় ফিরে গেলাম। এটা হচ্ছে নরমাল লেআউট অর্থাৎ আপনি যখন এক্সেল এর ভেতর পিভট টেবিল তৈরি করবেন তখন পিভট টেবিলটা নরমালি এইভাবে আসবে। তো এটাকে যদি আমি আহ, এই ডাটা সোর্স অর্থাৎ যেমন ধরেন এখানে ডেট আছে, তারপর যদি আমি বাইরের নাম দেখতে চাই, তারপর শিপ কোয়ান্টিটি এবং টোটাল টাকা দেখতে চাই অর্থাৎ টেবিলের মতো আমরা সচরাচর যে টেবিলগুলো দেখি এক্সেলে কিংবা ডাটা সোর্সে কিংবা এক্সেলে যেভাবে টেবিল মেনটেন করি সেটার মতো যদি দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট এখানে কি করা লাগবে? পিভট টেবিলের যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় কেন এটা সিলেক্ট থাকা লাগবে? তার কারণ হচ্ছে আমি যদি পিভট টেবিলের ভেতর যদি ক্লিক না করি তাহলে কিন্তু এই অপশন দুটো আমরা পাবো না। পিভট টেবিলের ভেতরে ক্লিক করেছি যার জন্য এই অপশন দুটো কিন্তু আমাদেরকে এক্সেল দেখাচ্ছে। দেখেন আমি যদি বাইরে ক্লিক করি এই অপশন দুটো কিন্তু নাই। এবার আবারও পিভট টেবিলের ভেতরে ক্লিক করলাম, দেখেন এই অপশনগুলো চলে আসছে। এবার যাবো হচ্ছে আমরা ডিজাইনে। খেয়াল করেন এটা কিন্তু আমরা ডিজাইন সাজাচ্ছি মানে পিভট টেবিলটা আমরা কিভাবে সাজাতে চাই। যেহেতু এটা সাজানোর ইস্যু তাই আমাদেরকে যেতে হবে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে যাওয়ার পর আমরা যাব হচ্ছে লেআউট। লেআউটের ভেতর আরেকটা অপশন আছে হচ্ছে রিপোর্ট লেআউট। এখান থেকে আমি জাস্ট শো ইন টেবুলার ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে টেবুলার মানে হচ্ছে টেবিলের মতো অর্থাৎ এক্সেল টেবিল যেভাবে থাকে সেই এক্সেল টেবিলের মতো বা আমরা সচরাচর যে ডাটা সেটটা ইউজ করি সেগুলোর মতো ডাটাটা সাজবে মানে সাজানোর জন্য আমরা এই অপশনটা সিলেক্ট করব শো ইন টেবুলার ফর্ম। দেখেন চলে আসছে। এবার দেখেন ডেটের টোটাল দেখাচ্ছে, ডেটের টোটাল দেখাচ্ছে। আমরা যদি ডেটের টোটালটা না চাই সেক্ষেত্রে আমাদেরকে এখানে কি সিলেক্ট করতে হবে?
কে বলতে পারবেন? এখানে ডে টোটালটা দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কোন ফিচারের জন্য দেখাচ্ছে? ওই যে ওই ৬-৭ এর যে ৭ তারিখের যে বায়ারের কন্টিনিউটা এটাই দেখেন। হ্যাঁ, দেখেন এখানে ৭ তারিখে আমাদের শিপমেন্ট ছিল, ক্যাশারের শিপমেন্ট ছিল ৬,৪৮০, আর ইয়েলোর শিপমেন্ট ছিল মাত্র ৩০৩ পিস। এই দুইটার যোগফল হিসেবে দেখেন, আমি যদি ট্র্যাক করি দুইটাকে, ৬,৭০০, দুইটা মিলে ৬,৭৮৩ দেখাচ্ছে। এটা হচ্ছে সাব টোটাল ফাংশনের কারণে, সাব টোটাল ফিচারের কারণে এক্সেল আমাদেরকে এভাবে দেখাচ্ছে, টোটাল দেখাচ্ছে। আমরা যদি এই ডেটের সাব টোটালটা না চাই, সেক্ষেত্রে আমাদেরকে, আমরা যে কলামে সাব টোটাল না চাই কিংবা চাই, সেই কলামটা সিলেক্ট করা অবস্থায় ডান দিকে ক্লিক করতে হবে, অর্থাৎ রাইট মাউস বাটনে ক্লিক করতে হবে। দেখেন সাব টোটাল এখানে টিক চিহ্ন দেওয়া আছে, সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। টিক চিহ্ন দেওয়া আছে, যার মানে হচ্ছে এক্সেল আমাদেরকে এখানে সাব টোটালটা দেখাচ্ছে, অর্থাৎ এই কলামের উপর এক্সেল আমাদেরকে সাব টোটাল দেখাচ্ছে। আমরা যদি এই সাব টোটাল অপশনটা যদি উঠে দেই, দেখেন সাব টোটালটা কিন্তু চলে গেছে। এবার কিন্তু আর এক্সেল আমাদেরকে সাব টোটাল দেখাচ্ছে না। তো আমি নর্মালি এই বাটন গুলো পছন্দ করি না, তাই আমি এটা উঠিয়ে দিচ্ছি, এটা ডিসেবল করে দিচ্ছি। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো বলেছি এটা সচরাচর আমরা সবাই জানি, খুব বেসিক কথা ছিল। এবার আমরা যাব হচ্ছে একটু ডিপে, অর্থাৎ যে যে ফিচার গুলো আমরা সচরাচর ব্যবহার করি না, সেই ফিচার গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। দেখেন ডেটের ভেতর কিন্তু গ্রুপ করা যায়, অর্থাৎ একটা ডেটের ভেতর কয়টা পোর্শন থাকে বলেন তো? কথা বলেন, একটা ডেটের ভেতর কয়টা পোর্শন থাকে? ডেটের ভিতরে ওই ৩টা মান্থ, ডেট আর ওই যে কি বলে? মাস, মান্থ আর বছর। হ্যাঁ, একদম কারেক্ট। একটা ডেটের ভেতর টোটাল ৩টা পোর্শন থাকে। একটা হচ্ছে মান্থ, তারপর হচ্ছে, সরি, একটা হচ্ছে বছর, মান্থ এবং ডেট। এগুলোকে আমরা আলাদা আলাদা ভাবে গ্রুপ করতে পারি কিংবা আনগ্রুপ করতে পারি। দেখেন যেহেতু এটা ডেট, এখানে ডেট লেখা আছে তার জন্যই না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ডেট। আমরা দেখেছি এখানে, যেমন ধরেন এই যে আমরা যদি ডাটাটা যাই, তাহলে এখানে দেখতে পাবেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডেট। একটা ডেটের কি কি থাকে? বছর, মাস এবং দিন। আমি যদি এটার উপর রাইট ক্লিক করি, দেখেন এই কলামটার উপর আমি রাইট ক্লিক করতেছি, সেটা যে কোনো সেলেই হোক, আমি রাইট ক্লিক করলাম। দেখেন এবার এখানে দুইটা অপশন আছে, দেখেন গ্রুপ আর একটা হচ্ছে আনগ্রুপ। আমি যদি গ্রুপে ক্লিক করি, এখানে দেখেন স্টার্টিং অ্যাড, এন্ডিং অ্যাড, এগুলো আমাদের এখন মাথা ঘামানোর দরকার নাই। দেখেন এগুলো হচ্ছে আমি কি কি অপশনের উপর সিলেক্ট করতে চাই, অর্থাৎ গ্রুপ করতে চাই, সেটা আমাকে এক্সেল সিলেক্ট করতে বলতেছে। যেহেতু আমরা শুধুমাত্র ডেট সিলেক্ট করেছি এখানে, আমরা জানি যে এই সেলে যে ডাটাগুলো আছে শুধুমাত্র ডেট, তাই আমরা এখানে কি করতে পারবো, কি কি অপশন সিলেক্ট করতে পারবো? ডেজ, মান্থস, কোয়ার্টার্স এবং ইয়ার্স। যেহেতু এখানে শুধুমাত্র একটা মাসের ডাটা আছে, তাই আমরা কোয়ার্টার এই পোর্শনটা বুঝতে পারবো না এখন। কোয়ার্টারটা হচ্ছে একটা বছরকে ৪ ভাগে ভাগ করলে, যেমন ধরেন জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই ৪ মাস মিলে হচ্ছে ফার্স্ট কোয়ার্টার। তারপরে ৪ মাস হচ্ছে সেকেন্ড কোয়ার্টার, এভাবে আর কি। সরি ৪ মাস না, ৩ মাস হইতে পারে। ৩ মাস, অ্যাকচুয়ালি ৩ মাস হবে, যেহেতু ৩ ৪ ১২, অ্যাকচুয়ালি ৩ মাস হবে। ৩ মাস মিলে হবে একটা কোয়ার্টার। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার যেহেতু আমাদের যেহেতু এখানে আমাদের শুধুমাত্র একটা মাসের ডাটা আছে, তাই আমরা কোয়ার্টারটা দেখাতে পারছি না। আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন, যদি বুঝতে সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, এবার হচ্ছে আমার ডেইজ, তারপর হচ্ছে মান্থস। এবার আমি ডেইজ আর মান্থস শুধু সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করতেছি, খেয়াল করেন ডেইজ এবং মান্থ, এই দুইটা সিলেক্ট করতেছি। এবার যদি আমি ওকে ক্লিক করি, দেখেন
কি পরিবর্তন এসেছে বলেন তো? বছরটা উঠে গেছে, শুধু ডে আর মাস আছে। কারেক্ট। দেখেন 2024 কিন্তু এখানে মেনশন করা ছিল। যেহেতু আমি ইয়ার চাই নাই, তাই এক্সেল কিন্তু আমাদেরকে ইয়ার দেখাইতেছে না। শুধুমাত্র মাস এবং দিন দেখাচ্ছে। বুঝা গেছে? হুম, অর্থাৎ জুলাই মাসকে সেগ্রিগেট করেছে। এখানে যদি 2টা মাসের ডাটা থাকতো, তাহলে যদি যেমন ধরেন যদি জুন মাসে ডাটা থাকতো, তাহলে এই জুলাইয়ের উপরে থাকতো জুন মাস। তারপর জুলাইয়ের ভেতর জুলাই মাসের যে ডেটগুলো ছিল সেগুলো আমাদেরকে এক্সেল দেখাতো। যেহেতু আমি আবারও এই ডেটের টোটাল চাচ্ছি না, তাই এখান থেকে রাইট ক্লিক করার মাধ্যমে আমি এই সাব টোটালটা আবারও উঠিয়ে দিলাম। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এবার আমি যদি এই গ্রুপিং যে অপশনটা আছে এটা যদি না চাই, ঠিক একইভাবে আমাকে এখানে রাইট ক্লিক করতে হবে, তারপর ক্লিক করতে হবে আনগ্রুপ। দেখেন চলে গেছে। আবারও আমরা পূর্বে অবস্থায় চলে আসছি। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমরা শুধুমাত্র ইয়ারটা চাই, দেখেন আবারও গ্রুপে সিলেক্ট করছি আমি। এবার আমরা শুধুমাত্র ইয়ার চাই, মান্থস দরকার নাই। এবার শুধুমাত্র আমরা ইয়ার চাই। তাহলে এবার 2024 সাল, যেহেতু একটাই মাত্র মাস আছে, 2024 সালটাই আমাদেরকে এখানে জাস্ট দেখাবে। ওকে ক্লিক করলাম। দেখেন শুধুমাত্র 2024 সালটাই আমাদের এখানে গ্রুপ আকারে দেখাচ্ছে, এবং 2024 সালের টোটাল কত ছিল এবং গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। যেহেতু শুধুমাত্র একটাই মাস, তাই তাই 2024, সরি একটাই বছর, তাই 2024 সালের টোটাল এবং গ্র্যান্ড টোটাল দুইটাই সেম। বোঝা গেছে? ঠিক আগের মতো আমরা যদি এখানে 2024 সালের টোটালটা না চাই, জাস্ট রাইট ক্লিক করার মাধ্যমে সাব টোটালের পাশ থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দিলেই এখানে আর 2024 সাল অর্থাৎ বছরের টোটালটা দেখাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করেন। আমি এটাকে টেনে বড় করলাম না? দেখেন আমি তো এর আগের ক্লাসে বলেছিলাম আপনাদের, আমি যদি এভাবে টানি, তাহলে কিন্তু প্রত্যেকটা কলাম কিন্তু আলাদা আলাদা উইথের হবে। আমি যদি এই 3টা কলামকে ঠিক একই ধরনের উইথ করতে চাই, তাহলে এই 3টা কলাম সিলেক্ট করব ফার্স্টে। সিলেক্ট করার পর বি এবং সি কলামের দুইটার মাঝখানে যখন আমি মাউস পয়েন্টারটা নেব, আমি একটু জুম করে দেখাই আপনাদের। দেখেন ডাবল হেডেড অ্যারোতে রূপান্তরিত হচ্ছে না? হ্যাঁ আচ্ছা, এবার আমি জুমটা উঠিয়ে দিচ্ছি। ডাবল হেডেড অ্যারো থাকা অবস্থায় আমি যদি লেফট মাউস বাটন দ্বারা ক্লিক করে ড্র্যাগ করি, আমি একটা কলামের উইথ যতটুকু রাখবো, যতগুলো কলাম আমি সিলেক্ট করে রাখছি সবগুলো কলামের উইথ কিন্তু সেম হবে। খেয়াল করেন আমি বি কলামের উইথটা এখন অ্যাডজাস্ট করতেছি, অর্থাৎ কমাচ্ছি। সি এবং ডি কলাম কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে সেম উইথে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন, এবার একটা প্রবলেম, মানে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এই কাজটা করেছি। এবার আমি যদি এখানে যদি রাইট ক্লিক করি এবং রিফ্রেশ দেই, দেখছেন আবার ছোট হয়ে গেছে না কলামের উইথটা? হ্যাঁ হ্যাঁ আবারও দেখাই, একটু বড় করে দেই। এবার আমি যদি রাইট ক্লিক করে রিফ্রেশ দেই, দেখেন আবার কিন্তু আগের অবস্থায় চলে গেছে। অর্থাৎ আমি যে ফরম্যাটিংটা অ্যাপ্লাই করতেছি সেই ফরম্যাটিংটা কিন্তু এক্সেল ধরে রাখতেছে না। কলাম উইথটা কিন্তু অটো অ্যাডজাস্ট করতেছে, অর্থাৎ আমার ডাটাতে যতটুকু দরকার ঠিক সে ততটুকুই স্পেস নিচ্ছে এক্সেল। এটা আমি কন্ট্রোল করতে পারি, এটা একটা সেটিং আছে। সেই সেটিংটা কোত্থেকে অ্যাক্সেস করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা করার জন্য আমি প্রথমে পিভট টেবিলে যাব, পিভট টেবিল অ্যানালাইজ। তারপরে দেখেন একদম বাম দিকে যে অপশনটা আছে সেটা, যে এখানে একটা অপশন আছে সেটার নাম হচ্ছে, এই অপশনটার নামই হচ্ছে অপশনস। অর্থাৎ পিভট টেবিল রিলেটেড যত ধরনের অপশনস আছে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এই পিভট টেবিলের আমরা একটা নাম দিতে পারবো এখানে, যেমন ধরেন এই যে পিভট টেবিল নেম,
এখানে হচ্ছে আমরা যদি আহ, যেমন ধরেন আমি এখানে সামারি লিখলাম, সামারি লিখে দিলাম। তারপর দেখেন লেআউট অ্যান্ড ফরম্যাট। তারপর কি আছে, এখানে টোটাল 6টা ট্যাব আছে। 6টা ট্যাবের মধ্যে ফার্স্ট যে ট্যাবটা সেটা হচ্ছে লেআউট অ্যান্ড ফরম্যাট। আমরা কিছুক্ষণ আগে যে প্রবলেমটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই দেখেন এই অপশনটা দেখা যাচ্ছে। এখানে কি লেখা আছে, অটোফিট কলাম উইথস অন আপডেট, অর্থাৎ ডাটার উপর ভিত্তি করে এক্সেল জন্য কলামের উইডথটা অটো অ্যাডজাস্ট করে নেয়। সেটা আমরা এখানে টিক চিহ্ন দিয়েছি, অর্থাৎ এই ফাংশনটা আমরা এনেবল করেছি, যার জন্য আমরা এখানে যখনই রিফ্রেশ দিচ্ছি এক্সেল কলামের উইডথটা অটো অ্যাডজাস্ট করতেছে। তো আমরা যদি এই অপশনটা ডিসেবল করে দিয়ে দিই তাহলে রিফ্রেশ করার পর এই কলামে উইডথটা আর অটো চেঞ্জ হবে না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখেন এটা কিন্তু কিছুক্ষণ আগে এনেবল করা ছিল, অর্থাৎ এরকম করা ছিল। আমি এটা এখন ডিসেবল করে দিচ্ছি। এই অপশনটা আমি আবারও বলতেছি, এই অপশনটা আমি ডিসেবল করে দিলাম। এবার যদি আমি ওকে ক্লিক করি, দেখেন এবার যদি আমি এটা টেনে একটু বড় করে দিই এবং যদি রিফ্রেশ দিই, দেখছেন এখন কিন্তু আর আগের প্রবলেমটা নাই। আগেরটা নাই। বোঝা গেছে? আচ্ছা, এটা সাময়িক দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা কোনো প্রবলেম, আসলে কিন্তু এটা প্রবলেম না। যেমন ধরেন পিভট টেবিলের কাজ কি মূলত বলেন তো? কোনো কিছু শর্টকাটে নিয়ে আসা, মানে ডিটেইলসটাকে সামারি আকারে নিয়ে আসা। হ্যাঁ, পিভট টেবিলের কাজ হচ্ছে ডিটেলসটাকে সামারি আকারে নিয়ে আসা। অর্থাৎ যদি এখানে বড় কোনো ডাটা হয়, যেমন ধরেন আমি এই কলামের উইডথটাকে ছোট করে রাখছি, এখন কি হয়েছে, ডাটাটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, তাই না? পিভট টেবিলের কাজ কি, অনেকগুলো ডাটাকে সামারাইজ করে জাস্ট একটা সামারি দেখানো, তাই তো? এটা হচ্ছে পিভট টেবিলের মূল কাজ। আচ্ছা, যেহেতু অনেকগুলো ডাটাকে সামারাইজ করে একটা সিঙ্গেল সেলে দেখাবে, তার মানে কি আমার প্রত্যেকটা সেলের ভ্যালুই কি হবে, অনেক বড় বড় হবে, তাই তো? যেহেতু সামারি আকারে দেখাচ্ছে। কথা বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা, এখন যেহেতু বড় ডাটা দেখাবে, দেখেন এখানে যে ডাটাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বড় ডাটা, কিন্তু আমি যেহেতু এক্সেল এর এই কলামের উইডথটাকে ছোট করেছি, যার জন্য এক্সেল এই ছোট জায়গার মধ্যে এই বড় ডাটাটা দেখাইতে পারতেছে না। যার জন্য কিন্তু এই ফিচারটা দেওয়া হয়েছে এক্সেল এই পিভট টেবিলের ভিতর। দেখেন আমি ক্লিক করলাম, ওকে দিলাম, দেখেন এটা কিন্তু অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক একইভাবে যদি এখানে আরো বড় ধরনের কোনো ডাটা আসে, তখন সেই ক্ষেত্রে এক্সেল কি করবে, জাস্ট এটাকে কলামে উইডথটা বাড়াবে এবং ডাটাটা যেন ভিজিবল থাকে সেই ব্যবস্থা করবে। কিন্তু আমরা যদি ওই অপশনটা ডিসেবল করে দেই, যদি এখানে মনে করেন, আচ্ছা আমি এটা ডিসেবল করে দেখাচ্ছি। যেমন ধরেন এখানে অনেক বড় একটা ডাটা দিয়ে দিই আমি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন ওই অপশনটা কিন্তু ডিসেবল করা, দেখছেন? প্রবলেমটা বুঝতে পারছেন? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফিচার, কিন্তু আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় দেখা যায় যে এই সেম প্রবলেম, সেম ফিচারটাই, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিচার, সেটা আমাদের কাজের প্রয়োজনের ক্ষেত্রে সেটা একটা প্রবলেমও হতে পারে। তাই এই অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা পরবর্তীতে এটা সম্পর্কে জেনে বুঝে কাজ করতে পারেন। এবার আমি উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা ঠিক হয়ে গেছে, দেখছেন? আমি এই ডাটাটাকে চেঞ্জ করে দিচ্ছি আবার। এখানে আমি এটা ক্লিক করে রিফ্রেশ দিচ্ছি, দেখেন আবারও অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। যেহেতু আমার ডাটাটা ছোট, ছোট ডাটা দেখানোর জন্য আমার ছোট স্পেস লাগবে, যার জন্য এক্সেল কলামকে অটো অ্যাডজাস্ট করে নিয়েছে। এবার আমি ওকে ক্লিক করলাম আবার।
এটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবার একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে 2024 যে বছরটা আছে, এটা হচ্ছে এই ৩টা সেলের ডাটা কিন্তু সেম। অর্থাৎ এই ৩টা সেলের ইয়ারটা হচ্ছে ২০২৪। আমি যদি আমার মাউস কার্সরটা এখানে নিয়ে যাই, দেখেন মাউস পয়েন্টার বা কার্সর যেটা বলেন, মাউস কার্সরটা যদি এখানে নিয়ে যাই, পয়েন্টার যদি এখানে নেই, তাহলে দেখেন এখানে ২০২৪ সাল দেখাচ্ছে। কিন্তু এই সেলটার ভেতরে কিন্তু কোনো ডাটা নেই। তার কারণ হচ্ছে এক্সেল আমাদের বোঝাচ্ছে ২০২৪, অর্থাৎ এই ৩টা সেলেই ২০২৪। আমরা কিন্তু চাইলে এটাকে রিপিট করতে পারি। রিপিট করার জন্য আমাদেরকে আবার কোথায় যেতে হবে? যেতে হবে হচ্ছে ডিজাইন ট্যাবে। অর্থাৎ এটা হচ্ছে ডিজাইন রিলেটেড আমরা কাজ করতেছি। তাই আমাদেরকে যেতে হবে ডিজাইন ট্যাব, তারপর যেতে হবে রিপোর্ট লেআউট, তারপর এখানে দেখেন রিপিট অল আইটেম লেভেলস। রিপিট মানে কি? একটাই বারবার পুনরাবৃত্তি করবে। এখন যদি আমরা এটা সিলেক্ট করে দেই, খেয়াল করেন এখানে কিন্তু ২০২৪ একবার দেখাচ্ছে। আমি যদি এই অপশনটা সিলেক্ট করে দেই ২০২৪, এই সেলগুলো ভ্যালু কিন্তু ২০২৪ ছিল, কিন্তু যেহেতু সবগুলো সেলের সেম ডাটা, অর্থাৎ সেম ভ্যালু, তাই এক্সেল আমাদেরকে এখানে দেখাচ্ছিল না। যেহেতু আমরা স্পেসিফাই করে দিয়েছি এক্সেলকে, অর্থাৎ এক্সেলকে বলে দিয়েছি যে তুমি প্রত্যেকটা সেলে আমাদেরকে ডাটা দেখাও, তাই এক্সেল আমাদেরকে এবার ডাটা দেখাচ্ছে। ইস্যুটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। এটা হচ্ছে ডিজাইন ট্যাবের রিপোর্ট লেআউটের ভেতর থাকা রিপিট অল আইটেম লেভেলস। এটাতে ক্লিক করলেই রিপিট হয়ে যাবে, অর্থাৎ ডাটাটা বারবার রিপিট হবে। তারপর হচ্ছে ডু নট রিপিট আইটেম লেভেলস, অর্থাৎ আবার আগের অবস্থায় চলে যাবে ২০২৪ যেটা এবার দেখাচ্ছে ৩টা সেলে। আমি যদি ডু নট রিপিট আইটেম লেভেলস এটাতে ক্লিক করি, তাহলে এক্সেল শুধুমাত্র আবার আগের মতো একটা সেলেই ২০২৪ দেখাবে। দেখেন চলে আসছে। এবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যেহেতু এই ৩টা সেলের সেম ডাটা, এটাকে আমরা ইচ্ছা করলে একটা মার্জ সেল মার্জ সেল আকারে দেখাতে পারি। এটা করার জন্য আমরা ফার্স্টেই পিভট টেবিলে সিলেক্ট থাকা অবস্থায় পিভট টেবিল অ্যানালাইজে যাব, তারপর অপশনসে, তারপর এখান থেকে দেখেন লেআউট অপশন আছে, মার্জ অ্যান্ড সেন্টার সেলস উইথ লেভেলস। এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি এবং ওকে ক্লিক করি, তাহলে দেখেন এই ২০২৪ একটা মাত্র সেলে ছিল, এবার সবগুলো সেল মিলে মার্জ হয়ে গেছে। বোঝা গেছে পার্থক্যটা? একটু রেসপন্স করবেন। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখেন এখানকার যে অপশনটা আছে, মার্জ মার্জ এন্ড সেন্টার, যাদের কম্পিউটারটা একটু দুর্বল, অর্থাৎ প্রসেসিং পাওয়ার কম, তারা এই অপশনটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। কারণ এটা অ্যাভয়েড, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার এক্সেল কি করবে? সবগুলোকে আগে আনমার্জ করবে, তারপর আবার ডাটাকে অ্যারেঞ্জ করবে, তারপর আবার প্রত্যেকটা আবার মার্জ করবে। অর্থাৎ আপনার প্রসেসিং বেশি লাগতেছে। যাদের কম্পিউটারটা একটু দুর্বল, তারা এই অপশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার পিভট টেবিলের যে পারফরমেন্স, অর্থাৎ পিভট টেবিলের যে কাজের স্পিড, সেটা একটু বেড়ে যাবে, একটু হলেও বাড়বে। যেহেতু এটা অনেক ছোট্ট একটা টেবিল, যদি আপনি মনে করেন ১ বছর কিংবা ২ বছরের ডাটা নিয়ে যখন কাজ করতে যাবেন স্লো কম্পিউটারে, তখন কিন্তু আপনার কম্পিউটার দেখবেন যে খালি ঘুরতেছে তো ঘুরতেছেই। তাই এই মার্জের যে অপশনটা আছে, এই অপশনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার পিভট টেবিলের আরেকটা অপশন আছে, সেটা যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে ডাটা ট্যাবের ভেতর। ডাটা ট্যাবের ভেতর দেখেন একটা, এখানে কি আছে একটা অপশন, নাম্বার অফ আইটেমস টু রিটেন পার ফিল্ড। খেয়াল করেন, আমি আবারও যাচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সেটিং। আবারও যাচ্ছি, পিভট টেবিলের ভেতর সিলেক্ট করা, তারপর অপশনস, তারপর দেখেন ডাটা ট্যাবে চলে যাচ্ছে আমি। এখানে টোটাল 6টা ট্যাব আছে, আমি এখানে সরাসরি ডাটা ট্যাবে চলে যাচ্ছি। ডাটা ট্যাবের ভেতর দেখেন এখানে একটা অপশন আছে, এখন অটোমেটিক দেওয়া। অটোমেটিক দেওয়া থাকলে কি হয়, আর যদি নান করে দিই তাহলে কি হয়? যেহেতু অটোমেটিক দেওয়া আছে, আমি এটা চেঞ্জ করতেছি না,
অটোমেটিক থাকলে কি হয় সেটা একটু চলেন দেখে নিই। আমি এখান থেকে ক্যান্সেল চেপে দিচ্ছি। খেয়াল করেন এখন কিন্তু অটোমেটিক দেওয়া আছে। আমি এটা রিফ্রেশ দিচ্ছি, যদিও রিফ্রেশ দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এখন দেখেন এখানে যদি আমরা ডেট ফিল্টারের ভিতর ডেটটা নিয়ে রাখি, দেখেন 7, 8, 9, 10 সবগুলো দেখাচ্ছে। আমি এখান থেকে কি করতেছি, ফার্স্ট যে ডেটটা আছে এটা ডিলিট করে দিচ্ছি। খেয়াল করেন 7 তারিখে যে ডেটটা আছে, 7 জুলাইয়ের যে ডাটাগুলো আছে আমি কিন্তু এগুলো ডিলিট করে দিচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করেন। কি করলাম আমি, 7 তারিখে যে ডাটাগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন 7 তারিখ কিন্তু আর নাই। এই যে প্রথমটাই হচ্ছে 8 তারিখ, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। এবার আমি শিট 2 তে আসলাম। এবার আমি ডাটাটাকে রিফ্রেশ দিই। এইবার দেখেন, আচ্ছা এখান থেকে চলে গেছে। আমি যদি এটাকে এখান থেকে সেটা আমি একটু আনগ্রুপ দিয়ে দিই। ডেটটাকে আমি এই ফিল্টারে না রেখে ওতে নিয়ে আসি। এই দেখেন, সবাই কি দেখতেছেন? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু ডাটা থেকে এই 7 তারিখে যে ডেটটা ছিল এটা কিন্তু ডিলিট করে দিয়েছি, তাই না? জি স্যার। কিন্তু এখানে তারপরে দেখাচ্ছে, তার কারণ কি? রিফ্রেশ করা হয় নাই। সরি। মনে হয় রিফ্রেশ করা হয়নি সেজন্য। আচ্ছা আমি আবার রিফ্রেশ দিতেছি। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু আমি যখন এখানে যাই দেখেন, বোঝা গেছে? এটা পিভট টেবিলে স্যার আমি কিন্তু এইমাত্র রিফ্রেশ দিলাম, এই দেখেন আমি রিফ্রেশ দিয়েছি, আবার রিফ্রেশ দিলাম, আবারও রিফ্রেশ দিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে না। কিন্তু আমি যখন এই ফিল্টারে যাই দেখেন এখানে কিন্তু 7 তারিখ দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখতেছি। কারণ এটাই হচ্ছে সেই কারণ, আমি আপনাদেরকে যেটা একটু আগে বললাম। পিভট টেবিলে যাচ্ছি, পিভট টেবিল অ্যানালাইজ, তারপরে যাচ্ছে অপশনস, তারপর হচ্ছে ডাটা। দেখেন এখানে অটোমেটিক দেওয়া আছে, নাম্বার অফ আইটেমস টু রিটেইন। রিটেইন অর্থ মানে প্রিজার্ভ করা, অর্থাৎ রেখে দিবে পার ফিল্ড। এটা হচ্ছে অটোমেটিক। এখানে যদি আমি ম্যাক্স দিয়ে দিই, ম্যাক্স আর অটোমেটিক প্রায় সিমিলার কাজ করে। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে নান। কি দিব? না, নান। আমি কিন্তু রিফ্রেশ দেওয়ার পরেও কিন্তু 7 তারিখ দেখাচ্ছিল, মনে আছে তো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আমি কি করলাম, এই ডাটা ট্যাবে আসার পর এখান থেকে জাস্ট নান দিয়ে দিলাম। এবার যদি আমি ওকে ক্লিক করি, এবার খেয়াল করেন আমি কিন্তু এখনো পিভট টেবিলটা রিফ্রেশ দেই নাই। আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের প্রমাণ হিসেবে। দেখেন এখনো কিন্তু 7 দেখাচ্ছে। আমি হ্যাঁ, যদি এবার রাইট ক্লিক করে রিফ্রেশ দেই, দেখেন এবার যাই, আছে এবার? নাই। নাই স্যার। এই আরেকটা কিন্তু কোথায় জানি বের করছেন, ডাটাবেস পুরা হয়ে আছে। সেই 2022 সাল থেকে এরকম হয়ে আছে। সরি। মানে আমি বলতেছি যে আমার ডাটাবেসটা 2022 সাল থেকে এমনিই আছে। আরেকবার কাইন্ডলি ওটা আরেকবার যান। মানে কই থেকে জানি বের করলেন। নানটা। আচ্ছা, পিভট টেবিলে থাকা অবস্থায় দেখেন এই দুইটা ট্যাব কিন্তু পিভট টেবিলে ক্লিক থাকা অবস্থায় আসবে, অর্থাৎ পিভট টেবিল সিলেকশন থাকা অবস্থায় এই দুইটা ট্যাব আসবে। তারপর হচ্ছে অপশনসে যাব আমি। অপশনসে যাওয়ার পর এই ডাটা ট্যাবে যাব। ডাটা ট্যাব, পিভট টেবিল অপশনস, পিভট টেবিল অ্যানালাইজ থেকে অপশনস। অপশনসে যাওয়ার পর এখানে টোটাল একটা ডায়লগ বক্স আসবে। সেই ডায়লগ বক্সের ভিতরে একটা ট্যাব থাকবে হচ্ছে ডাটা। এই ডাটার ভেতর আমি এখান থেকে জাস্ট অটোমেটিক দেওয়া আছে, আপনি যেটা কথা বলতেছেন সেটা হচ্ছে অটোমেটিক দেওয়া। আপনি জাস্ট এখান থেকে নান সিলেক্ট করে দিবেন এবং ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর পিভট টেবিলের যে ক্যাশটা আছে বা জাস্ট ডাটাটাকে জাস্ট আপনি রাইট ক্লিক করে রিফ্রেশ দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখবেন যে ওই ডাটাটা চলে গেছে, অর্থাৎ আপনার ডাটা সোর্সের ভিতর যে ডাটাগুলো নাই সেগুলো আর এই ফিল্টারের ভিতর দেখাবে না। বোঝা গেছে? হ্যাঁ, বুঝছি।
আহ এটা গেল। আর কি দেখাই? অ্যাকচুয়ালি অনেক কিছু দেখানোর আছে। আচ্ছা, এবার চলেন একটা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে পিভট টেবিল স্লাইসার নিয়ে একটু কথা বলি। অল্প একটু সময় আছে। পিভট টেবিলে সিলেক্ট থাকা অবস্থায় স্লাইসারের কাজ জানেন সবাই? না, শিখে আবার ভুলে যাই। মানে দেখতে ইজি লাগে, পরে আবার ভুলে যাই। আচ্ছা, পিভট টেবিলে আমি সিলেক্ট করে রাখছি। আমার সিলেকশনটা হচ্ছে পিভট টেবিলের ভেতর। তাই আমি এই দুইটা অপশন দেখতে পারতেছি। আচ্ছা, এবার দেখেন এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে। আমি কিন্তু পিভট টেবিল অ্যানালাইজের ভেতর, পিভট টেবিল অ্যানালাইজ যে ট্যাবটা আছে এই ট্যাবের ভেতর আছি। এখন দেখেন এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে। এই ইনসার্ট স্লাইসারে যদি আমি ক্লিক করি, দেখেন এখন আমি কিসের উপর স্লাইসার দিতে চাচ্ছি সেটা আমাদেরকে এক্সেল সিলেক্ট করতে বলতেছে। তো আমি যদি এখানে বায়ার সিলেক্ট করি, বায়ার সিলেক্ট করে যদি ওকে দেই, তাহলে দেখেন কি আসছে। এটা বায়ার বা ব্র্যান্ডের নাম। আমি এখান থেকে যে ব্র্যান্ডটা সিলেক্ট করব, এক্সেল আমাকে ঠিক শুধুমাত্র সেই ব্র্যান্ডের ডাটা এই পিভট টেবিলে দেখাবে। আমি যদি এখান থেকে শুধুমাত্র ক্যাটস আই সিলেক্ট করি, দেখেন কোন ডেটে ক্যাটস আই ব্র্যান্ডের কত শিপমেন্ট গেছে সেটা আমাদেরকে এক্সেল দেখাচ্ছে। আচ্ছা, এটা বারবার আসবে, তো এটা আমি কেটে দিচ্ছি আপাতত, যাতে আপনারা কনফিউজ না হন। বোঝা গেছে? খেয়াল করেন আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করতেছি না, আমি জাস্ট এই স্লাইসের উপর ক্লিক করতেছি আর এটা অটো অ্যাডজাস্ট হইতেছে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, খুব ইজি কিন্তু জিনিসটা। যারা জানে না তারা চিন্তা করে যে এটা কিভাবে অ্যাপ্লাই করছে। আচ্ছা, আবারও আমি পিভট টেবিলের ভিতর ক্লিক করতেছি। তারপর যাচ্ছে হচ্ছে আবার পিভট টেবিল অ্যানালাইজ। আমরা কিন্তু চাইলে একাধিক স্লাইসার ইউজ করতে পারি। এবার আমি যদি ডেট সিলেক্ট করি, ডেট সিলেক্ট করে যদি ওকে দেই, দেখেন এবার আমি এখান থেকে বায়ারও সিলেক্ট করতে পারবো, আবার এই পোর্শন থেকে এই স্লাইসার থেকে আমি ডেটও সিলেক্ট করতে পারবো। তো কেয়ারসাই ব্র্যান্ডের 17 জুলাই কত শিপমেন্ট হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, দেখেন কেয়ারসাই সিলেক্ট করেছি এবং এই স্লাইসার থেকে আমি 17 জুলাই সিলেক্ট করেছি। তাহলে আমার কি দেখাচ্ছে এখানে? এক্সেল এক্সেল দেখা যাচ্ছে কেয়ারসাই ব্র্যান্ডের 17 তারিখে কত শিপমেন্ট হয়েছে সেটা। 16 তারিখ সিলেক্ট করে 16 তারিখ দেখাবে, 14 তারিখ, 11 তারিখ। আমি যদি সবগুলো সিলেকশন থেকে যদি আমি এই সিলেকশনটা যদি উঠিয়ে যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, জাস্ট এখান থেকে এই অপশনটা ক্লিয়ার করে দিলেই হবে। দেখেন সবগুলো দেখাচ্ছে। আবার এটা থেকে যদি আমি উঠাতে চাই তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করলেই হবে। আমরা কিন্তু চাইলে একাধিক অপশন একসাথে সিলেক্ট করতে পারি। একটাতে ক্লিক করলাম, তারপর জাস্ট কন্ট্রোল প্রেস করার মাধ্যমে যদি আরেকটাতে ক্লিক করি, তাহলে দেখেন কন্ট্রোল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবে। আমি একটাতে সিলেক্ট করেছি, এবার যদি আমি কন্ট্রোল চেপে ধরে যদি সিলেক্ট করছি, দেখেন এখনো কিন্তু অ্যাপ্লাই করে নাই। তার কারণ হচ্ছে আমি এখনো কন্ট্রোল বাটনটা রিলিজ করি নাই। আমি কন্ট্রোল বাটনটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এক্সেল কেয়ারসাই এবং জেন্টাল পার্ক এই দুইটা ব্র্যান্ডের টোটাল শিপমেন্ট কত হয়েছে সেটা দেখাবে। দেখেন কন্ট্রোল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে। এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে মাল্টিপল সিলেকশন। অর্থাৎ এটা যদি এনেবল করা থাকে আমাকে ওই কন্ট্রোল চাপতে হবে না। এবার দেখেন আমি কিন্তু কন্ট্রোল চাপতেছি না। আমি যখনই কন্ট্রোল চাপি, দেখেন এখানে কিন্তু এক্সেল দেখায় যে আমি কন্ট্রোল প্রেস করতেছি। মানে সিস্টেম কিন্তু দেখায় আমি কন্ট্রোল প্রেস করছি। বুঝতে পারছেন? হ্যাঁ। এবার কিন্তু আমি কন্ট্রোল প্রেস করতেছি না, যেহেতু আমি এই মাল্টিপল সিলেকশন অপশনটা এনেবল করে রেখেছি। দেখেন এটাতে কিন্তু এনেবল করা নাই, যার জন্য আমি যখনই সিলেক্ট করতেছি, ক্লিক করতেছি, শুধুমাত্র একটা অপশন সিলেক্ট হইতেছে। কিন্তু আমি যখন এটাতে আসতেছি, এটাতে ক্লিক করলে দুইটা অপশন একসাথে সিলেক্ট হবে। বোঝা গেছে? আচ্ছা, আমি সবগুলো ফিল্টার উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা গেল স্লাইসারের অপশন।
এবার আপনারাই বলেন আর কি অপশন দেখতে চান পিভট টেবিলের? মোটামুটি তো এইগুলো হইলে তো চলবে না। হ্যাঁ, আপাতত এগুলাই হলেই চলবে। কিন্তু আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিব, সেটা হচ্ছে ডাটাটার অ্যারেঞ্জমেন্ট থাকবে এরকম। এখানে হচ্ছে ডেট, তারপর হচ্ছে এখানে হচ্ছে বায়ারের নাম থাকবে। যেমন ধরেন, সরি আমি স্পেলিং মিস্টেক করেছি। বায়ারের নাম থাকবে, প্রথমে হচ্ছে ক্যাশাই, তারপর হচ্ছে এখানে হচ্ছে শিপমেন্ট কোয়ান্টিটি, তারপর হচ্ছে টোটাল টাকা, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে সেন্ট্রাল পার্ক। মানে লেআউটটা বুঝতে পারছেন? এদিকে ডেট থাকবে, তারপর হচ্ছে ক্যাশের কোন ডেটে কত শিপমেন্ট হয়েছে সেটা এখানে আনবেন। সবাই কি বুঝতেছেন আমার কথা? অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কিন্তু। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, সরি করে দিই। মানে অনেকটা আর কি এরকম থাকবে। এটা কিন্তু এখন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু পেস্ট করতেছি। এটা কিন্তু এরকম না আর কি, জাস্ট দেখানোর জন্য পেস্ট করতেছি। মানে বুঝতে পারছেন ডাটাটা কিভাবে থাকবে? হুম। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা, এইগুলো হচ্ছে টাকা। প্রথম হচ্ছে ব্র্যান্ডের নাম, অর্থাৎ ব্র্যান্ড ওয়াইজ শিপমেন্ট কোয়ান্টিটি কত, টাকা কত, শিপমেন্ট কোয়ান্টিটি কত, টাকা কত, তারপর হচ্ছে জেনারেল পার্কের শিপমেন্ট কোয়ান্টিটি কত, টাকা কত। বুঝতে পারছেন সবাই? এই লেআউটটা তৈরি বুঝতে করতে পারছি। পারবেন? ফাইলটা সরি। ফাইল তো লাগবে ভাই। অন্য কোনো হ্যাঁ আমি ফাইল এই দরকার ফাইলটা নেই। শেয়ার করে দেবো এখনই আপনাদের সাথে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। পারবেন তৈরি করতে, নাকি আমি একটু দেখাবো? জি স্যার, ইনশাআল্লাহ। বুঝছেন? হ্যালো। বললাম যে একটু ক্রিটিক্যালি মনে হইতেছে এটা। আচ্ছা আমি শর্টকাটে দেখাই, খুব তাড়াতাড়ি দেখাবো। আপনারা এইভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমি, ঠিক আছে, এটা এভাবেই থাক, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকলো এটা। আমি অন্য একটা জিনিস জিনিস দেখাই, অনেকটা এটার মতোই। ঠিক আছে, আমি এখানে এটা ডিল করে দিচ্ছি। আহ, যেমন ধরেন, দেখেন সেম জিনিসটাই কিন্তু অ্যাপ্লাই করতেছি, যেটা অলরেডি আপনারা শিখছেন। এটা ডিল করে দিলাম। আমি যদি জুলাই মাসে যাই, জুলাই মাসে টোটাল উইক ছিল কয়টা? 1 2 3 4 5টা ছিল। 1 থেকে 5 নাম্বার উইক পর্যন্ত, 5 নাম্বার ডেট পর্যন্ত হচ্ছে 1 নাম্বার ফার্স্ট উইক। তারপর হচ্ছে 6 থেকে 12, 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে 1 নাম্বার উইক। তারপর 6 থেকে 12 হচ্ছে 2 নাম্বার উইক। তারপর হচ্ছে 13 থেকে কত হবে? সরি 9টা হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি 2 কয়টা দিছি, সবাই একটু খেয়াল করেন।
2 কয়টা দিছে এখানে? 7টা। একটা উইকে তো দিন 7টা হয়, তাই না? এবার খেয়াল করেন কি হয় দেখেন। এই দেখেন 6 থেকে 12 পর্যন্ত আমি 7 দিন সিলেক্ট করছি। 7 দিনে আমি সেকেন্ড উইক অর্থাৎ 6 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত আমি দিয়েছি হচ্ছে 6 জুলাই। এই দেখেন 6 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত অর্থাৎ শনিবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে 2 নাম্বার উইক। আচ্ছা, তারপর 13 থেকে 19 পর্যন্ত হচ্ছে 3 নাম্বার উইক। খেয়াল করেন আমি এখানে কি করছি, এই 2 এর সাথে 1 যোগ করছি। যোগ করার পর নিচের দিকে জাস্ট ড্র্যাগ করছি দেখেন। 14 তারিখ আসার পর 7 তারিখের সাথে যোগ হয়েছে 1। তারপর 15 তারিখে কি করছে, 8 তারিখের সাথে 1 যোগ হয়েছে। তারপর 19 তারিখে কি হয়েছে, 12 তারিখের যে উইক নাম্বারটা ছিল সেটার সাথে 1 যোগ হয়েছে। তারপর আবার 20 তারিখে কি হয়েছে, সরি 20 তারিখে কি হয়েছে আবার 13 তারিখে যে উইক নাম্বার ছিল সেটার সাথে 1 যোগ হয়েছে। বুঝতে পারছেন? হুম। ট্রিকটা বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এবার দেখেন এই ডেটের উপর ভিত্তি করে যেহেতু আমরা এখানে উইক নাম্বার দিয়ে দিয়েছি, এই ডেটের উপর ভিত্তি করে এবার আমরা উইক নাম্বার নিয়ে আসবো এখন। উইক নাম্বার দিয়ে দিতেছি ভিলুকআপ। ভিলুকআপ ফাংশনের কাজ শিখছেন অবশ্যই আপনারা, দেখাইছি আমি একটু একটা ক্লাসে। এবার আমি যেহেতু 2 নাম্বার কলাম থেকে ডাটা পিক করতে চাই, তাই আমি এখান থেকে 2 দিয়ে দিচ্ছি রেফারেন্স। কলাম রেফারেন্স হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তারপর আমি এক্সাক্ট ম্যাচ অর্থাৎ ফলস চাচ্ছি, তাই আমি এখানে 0 দিয়ে দিলাম। 0 বা ফলস একই কথা। যেহেতু এটা নাম্বার, এটা যেহেতু ডেট ফরম্যাট ছিল তাই আমি এখানে একটা কলাম ইনসার্ট করেছি, তাই এক্সেল অটো ডেট নিয়ে নিয়েছে। আমি এটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে নাম্বার ফরম্যাট দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে জেনারেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডেসিমেল প্লেস এখন দরকার নাই। দেখেন 8 তারিখ কি ছিল, সেকেন্ড উইক। আমি যদি নিচে আসি, আচ্ছা সবগুলো সেকেন্ড উইক দিল কেন, জুলাই 8 জুলাই, আচ্ছা লিস্টটা তো অনেক বড়, সরি দ্যাটস মাই মিস্টেক। আচ্ছা, তারপর 15 তারিখ ছিল কত, 3 নাম্বার উইক। আমরা যদি এই লিস্টের দিকে দেখি 15 তারিখ কত নাম্বার উইক ছিল, 3 নাম্বার উইক। এবার আমরা উইকের উপর ভিত্তি করে কোন উইকে কোন বাইরে কত শিপমেন্ট গিয়েছে সেটা দেখাবো, পিস কোয়ান্টিটি এবং এফওবি দেখাবো, এফওবি বা টোটাল টাকা দেখাবো। এই টোটাল ডাটা সেটটাকে আমি সিলেক্ট করে নিলাম। খেয়াল করেন আমি এখানে সিলেক্ট করেছি। এবার আমি শিফট কন্ট্রোল রাইটের একটা প্রেস করলাম, তারপর শিফট অ্যারো, সরি কন্ট্রোল শিফট ডাউনের একটা প্রেস করলাম, সবগুলো ডাটা আমার সিলেক্ট করা শেষ। এবার আমি ইনসার্টে গেলাম, তারপর পিভট টেবিল, কিংবা আমার এভাবে সিলেক্ট না করলেও চলতো, যে কোনো একটা সেল সিলেক্ট করে যদি আমি ইনসার্টে চলে যেতাম তাহলে দেখেন এক্সেল অটো ডাটাটা সিলেক্ট করে নিয়েছে। এবার আমি নিউ ওয়ার্কশিটে এন্ট্রি করতেছি। এবার আমি চাচ্ছিলাম হচ্ছে ডেট, তারপর হচ্ছে উইক নাম্বার দিয়ে দিলাম আমি কলামে, কলামের ভিতর দিয়ে দিলাম উইক নাম্বার। তারপর হচ্ছে, তারপর কি বলেন, তারপর দিয়ে হচ্ছে শিপ কোয়ান্টিটি, তারপর হচ্ছে টোটাল টাকা। এবার বলেন আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটার কিন্তু প্রায় সিমিলার। দেখেন যেহেতু আমি পিভট টেবিলের ফিল্ড নেম এবং ডাটার ফিল্ড নেম সেম করেছি, তাই এখানে এক্সেল আমাদেরকে এই ওয়ার্নিং দেখাচ্ছে। আমাকে এখানে একটা স্পেস দিতে হবে, স্পেস কিংবা অন্য যে কোনো কিছু দিতে পারি আমি। এখানে জাস্ট আমি স্পেস দিয়ে দিচ্ছি। এন্ডে আমি নর্মালি লাস্টে দেওয়ার চেষ্টা করি। দেখেন আপনাদের প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়ে গেছে, আমি কিন্তু অলরেডি দেখাই দিচ্ছি আপনাদের। এভাবে কিন্তু করতে বলছি, কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে উইক নাম্বারের পরিবর্তে কি থাকবে, ব্র্যান্ড বা বায়ারের নাম। বুঝতে পারছেন?
সবাই কি পারবেন করতে অ্যাসাইনমেন্টটা? দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এটা প্রথম সেলটাতে শুধু 2 দেখাইতেছে। এবার যদি আমি মার্জ করতে চাই, অর্থাৎ এই যেহেতু এই শিপমেন্ট কোয়ান্টিটি এবং টোটাল টাকা এই দুইটা হচ্ছে 2 নাম্বার উইকের ডাটা, তাই আমি এই যে মার্জ করার যে অপশনটা ছিল, এই যে এটা ওকে দিয়ে দিলাম। দেখেন এবার কিন্তু দুইটা মিলে মার্জ হয়ে গেছে। এবার যদি আমি আহ কি বলে এটা, যদি আমি বর্ডার দিই তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন অল বর্ডার, এই যে এই দুইটা মিলে একটা একটা ডাটা, অর্থাৎ 2 নাম্বার উইকের ডাটা। ঠিক আছে, পারবেন সবাই? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট থাকলো সবাই জমা দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন অ্যাসাইনমেন্ট। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোশ্চেন নাই। আজ তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।